গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং সিরিজ থেকে ইতিহাসের একটি ক্লাস এবং ইতিহাস থেকে একটি মক টেস্ট। কার কতটা ইতিহাস রেডি হয়েছে আজকের ক্লাসে কিন্তু ফাইসালা হয়ে যাবে। কে কতটা প্রস্তুত আছো ইতিহাস পাঠে, তোমার এখনো কোন জায়গা থেকে ভুল হচ্ছে সেগুলো আজকের ক্লাস করলে তুমি বুঝতে পারবে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, এখানে দেখতে পাচ্ছ সেট নাম্বার 1 আমরা যা করিয়েছি এতদিন প্র্যাকটিস আবারও কিন্তু নতুন করে শুরু হচ্ছে। ক্লাসগুলো প্রত্যেকটা দেখতে হবে, প্রত্যেকটা ক্লাস দেখতে হবে। তুমি ইতিহাস পড়েছো, এবার চেক করো তুমি কত পাচ্ছ। আজকের সেটে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এখানে রাখবো এবং সমস্ত পরীক্ষায় তোমার কাজে লাগবে। তুমি এটা প্রশ্ন করবে না স্যার এই পরীক্ষা লাগবে ওই পরীক্ষা লাগবে, আমি প্রথমেই ডিক্লেয়ার করে দিচ্ছি সমস্ত পরীক্ষা লাগবে, কারণ কম্পিটিটিভ এক্সামে ইতিহাস ছাড়া তুমি চলতে পারবে না। ঠিক আছে, সে রেল বলো, আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষা, গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবিপি, সমস্ত পরীক্ষায় তোমার এই সেট কাজে আসবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন আছে এক ঝলকে দেখে নাও। সকাল 7:30 থেকে আমার ক্লাস এখানে তোমরা পাচ্ছ দা ওয়ে অফ সলিউশন, এবং অন্যান্য আমাদের প্রচুর ক্লাস এখানে করানো হচ্ছে। কখন কি হয় তোমরা একবার দেখে নাও। আচ্ছা, পরবর্তী এখানে আমরা যেটা রেখেছি দেখতে পাচ্ছ সমস্ত ক্লাস, এতগুলো ক্লাস হয়। তোমরা নোটিফিকেশন বা লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবে সমস্ত ক্লাসের। একটা গ্রুপেই তুমি এই এতগুলো চ্যানেলে ক্লাস হয়, একটা গ্রুপে পাচ্ছ, দ্যাট ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপ, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। এখানে তুমি যদি এই অ্যাপ ওপেন করো, প্রচুর ব্যাচ তোমরা দেখতে পাবে। এখানে 5টা 6টা ব্যাচের নাম আছে, এছাড়াও আমাদের ব্যাচ রয়েছে আপার প্রাইমারি ব্যাচ, নিউ ব্যাচ রয়েছে, এসএসসি গ্রুপ সির নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে, সেগুলো তোমরা দেখতে থাকো। তো চলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করব ইতিহাস থেকে। প্রত্যেকে এইভাবে তুমি খাতায় দাগিয়ে নাও 1 2 3 4 5 6, এইভাবে তুমি 21 22 23 24 25 25টি এইভাবে সিরিয়াল করে নাও, দিয়ে চেক করো নিজেকে। কোশ্চেন নাম্বার 1, আমরা প্রথম প্রশ্নে আসছি। বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? সহজ প্রশ্ন, কিন্তু এনটিপিসিতে এসছে, দেখতে পাচ্ছ এনটিপিসিতে কিন্তু প্রশ্নটা এসছে। বিখ্যাত সোমনাথ মন্দির এটি কোথায় অবস্থিত? উত্তর কি হবে? হরিয়ানা, পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট? উত্তর হবে স্যার গুজরাট। গুজরাট সোমনাথ মন্দির। একটা প্রশ্ন এখানে, সুলতান মাহমুদ 17বার ভারত আক্রমণ করে, তার মধ্যে একবার সোমনাথ মন্দির লুণ্ঠন করে, প্রচুর সোনা বা মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়, সেটা কত নম্বর অ্যাটাকে? অনেক সময় প্রশ্ন আসে, সেটা ছিল 16 নম্বর অ্যাটাক। সুলতান মাহমুদের 16 নম্বর বা 16তম ভারত আক্রমণে তিনি সোমনাথ মন্দির লুণ্ঠন করেন। তো সোমনাথ মন্দির কোথায় আছে? গুজরাটে আছে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 বলছে যে দিলওয়ারা মন্দির, যেটি রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত, এটি কোন ধর্মের সঙ্গে যুক্ত? দিলওয়ারা মন্দির এটি রাজস্থানে মাউন্ট আবু পাহাড়ের নিকটে অবস্থিত। এটি কোন ধর্মের সঙ্গে রিলেটেড? শিখ, হিন্দু, বৌদ্ধ, জৈন? দিলওয়ারা মন্দির, দিলওয়ারা জৈন মন্দির, এটি তোমরা প্রত্যেকে জানো এটা হচ্ছে জৈনদের বিখ্যাত একটি মন্দির। ভারতের মধ্যে সব থেকে বৃহত্তম জৈন মন্দির হচ্ছে দিলওয়ারা জৈন মন্দির। অপশন ডি যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়ে যাবে। কোশ্চেন যেগুলো পারছো ঠিক আছে, যেগুলো পারবে না অন্তত সেইগুলো নোট করতেই হবে। যারা নতুন আছো তারা চাইলে সবগুলো নোট করবে। পরবর্তী কোশ্চেনে আসছে, নিম্নের কোন সালে সাঁচি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করেছে? সাঁচি স্তূপ, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত আছে। ভারতে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি আছে মনে আছে তোমাদের? 44, একটি বেড়েছে। বর্তমানে ভারতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে 44, 44টি। এটা মাথায় রাখতে হবে, 44টি আছে। তার মধ্যে সাঁচি স্তূপ একটি, এবং এটি কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? সালটা হবে 1989 সালে। এটা কোথায় আছে বলতো?
মধ্যপ্রদেশ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসছে ময়ডামস, এটাও একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দুটো কোশ্চেন আছে এটা। ময়ডামস এটি কততম জানো? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ময়ডামস, এটা হচ্ছে অহোম ডাইনেস্টি, আসামের অহোম সাম্রাজ্যের একটা বুরিয়াল সিস্টেম অর্থাৎ সমাধি ক্ষেত্র, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এটা ভারতের 43তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটি 2024 সালে কিন্তু মর্যাদা পেয়েছে। এবছর একটি হয়েছে, যেটা হচ্ছে মহারাষ্ট্রে। অপশন ডি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টা আছে বলতো? 3টি আছে। একটি হচ্ছে সুন্দরবন, 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে। 2 নম্বরে কি পাবো? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে এবং 2023 সালে শান্তিনিকেতন, সেটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। কোশ্চেন নাম্বার 5 বলা হচ্ছে যে এ নেশন ইন মেকিং বইটি কে রচনা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা আনসার করবে। এ নেশন ইন মেকিং বইটির লেখক কে? এম.জি. রানাডে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সর্দার বল্লভভাই প্যাটেল, গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করব? এনটিপিসিতে আসা প্রশ্ন 2022-এ। এ নেশন ইন মেকিং প্রশ্নটা খুব ইজি, কিন্তু পরীক্ষায় আসে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন বি যারা করেছে তোমাদের আনসার সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 6, আনন্দমঠ উপন্যাসটি কোন ভাষায় রচনা করা হয়? এই আনন্দমঠ উপন্যাস এটি কে রচনা করেন? এর রচয়িতা কে? এটা তোমরা প্রত্যেকে জানো আশা করি, এটা নিয়ে কনফিউশনের কিছু নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে বলা হয় সাহিত্য সম্রাট, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস। এই উপন্যাসটি কবে প্রকাশিত হয় কেউ বলতে পারবে? এই উপন্যাসটি প্রকাশিত হয় কোন সালে? প্রকাশিত হয় 1882 সালে। এই আনন্দমঠ উপন্যাসে একটা বিদ্রোহের ঘটনা আমরা পাচ্ছি, সেটা কোন বিদ্রোহ? সাঁওতাল, নীল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির, নাকি কোল বিদ্রোহ? বলো, অপশন দিলাম। আনন্দমঠ উপন্যাসটি কিন্তু বাংলা ভাষায় লেখা, যদিও তোমরা দেখতে পাবে যে আনন্দমঠ উপন্যাসে কনফিউশন এখানে হবে যে বন্দে মাতরম নেওয়া হয়েছে, বন্দে মাতরম প্রস্তুত, এটা কিন্তু আনন্দমঠ উপন্যাস, সেটা সংস্কৃত ভাষায় লেখা আছে, বাট আনন্দমঠ ওভারঅল উপন্যাসটি বাংলা ভাষায় লেখা এবং এটি প্রকাশিত হয় 1882 সালে। আনন্দমঠ উপন্যাসে মনে রাখবে এখানে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের উল্লেখ আছে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ বাংলায় হয়েছিল, সেই বিদ্রোহের উল্লেখ এই উপন্যাসে আমরা পাই, বিদ্রোহের কথা আছে। তাহলে আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরম, যেটা ভারতবর্ষের ন্যাশনাল সং। এটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? 1896 সালের কলকাতা অধিবেশন। রহিমতুল্লাহ সাইনি তিনি ছিলেন সেই অধিবেশনের সভাপতি, তো 1896 সালে, এবং এটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কতগুলো কথা এখানে আমরা আলোচনা করলাম, একটু মাইন্ড রাখবে, মাথায় রাখার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 7-এ আসছে কোন শাসকরা মুদ্রায় তাদের নাম এবং ছবি ব্যবহার শুরু করেন? নিজের নাম এবং ছবি ব্যবহার শুরু করেছিলেন কোন শাসকরা? গুপ্ত, মৌর্য, ইন্দো গ্রিক, সাতবাহন। ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় ইন্দো গ্রিক শাসক হচ্ছে মিনান্দার, আর অনেকেই আছে, জনপ্রিয় শাসকের মধ্যে তোমরা পাবে মিনান্দার। তো এখানে নাম এবং ছবি ব্যবহার শুরু করেন ইন্দো গ্রিক রাজারা, ইন্দো গ্রিক রাজা, এবং ইন্দো গ্রিক রাজাদের মধ্যে আমি বললাম সব থেকে বেশি পপুলার তিনি হচ্ছে মিনান্দার। কোশ্চেন নাম্বার 8, কোন রাজার শাসন কার্যের সময় কোনারকে সূর্য মন্দির নির্মিত হয়? কোনারকের সান টেম্পল, সূর্য মন্দির কোথায় আছে? উড়িষ্যাতে। সান টেম্পল অবস্থিত কোথায়? রাজ্য হিসেবে আমরা যদি উড়িষ্যা। বিখ্যাত সূর্য মন্দির, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় 1984-এ। 1984 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়, বিশ্ব ঐতিহ্যবাহী একটা স্থান, হেরিটেজ সাইট। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং এখানে আমরা যে আলোচনাটা করছি কোন রাজার সময় এটা নির্মিত হয়? অনন্ত পদ্মাবহন, সমুদ্রগুপ্ত নরসিংহদেব, অনন্ত বর্মন, গৌড়গঙ্গা। সঠিক উত্তর
অপশন সি হয়ে যাবে নরসিংহদেবের সময়। তো এখানে আমরা ইনফরমেশন রেখেছি, তাহলে এটা একটু মুছে দিলাম। মনে রাখতে হবে অ্যাপ্রক্সিমেট এখানে 1250 খ্রিস্টপূর্বে গঙ্গার রাজা নরসিংহদেব, নরসিংহদেব ওয়ান তার রাজত্বকালে সূর্য দেবতা সূর্যকে উৎসর্গ করা একটি বিশাল অলঙ্কৃত রথের আকারে পাথর থেকে তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে এই কোনারকের সান টেম্পল। কোশ্চেন নাম্বার 9, মুদ্রা রাক্ষস কে রচনা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। মুদ্রা রাক্ষস কে রচনা করেন? প্রত্যেকে এটা পারবে আশা করি। সোমদেব, বুদ্ধায়ন, কালিদাস, বিশাখ দত্ত। তো মুদ্রা রাক্ষস নাটকটি হচ্ছে বিশাখ দত্ত রচিত। অপশন ডি যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। এবং বিশাখ দত্ত রচিত আরো একটি বিখ্যাত নাটক হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। এই নাটকটিও কিন্তু রচনা করেছেন বিশাখ দত্ত। কোশ্চেন নাম্বার 10 আসছে, মহাভারতের প্রকৃত নাম কি? এটা প্রশ্ন এসছে এনটিপিসিতে। প্রত্যেকে কোশ্চেনটি অবশ্যই যদি জানা থাকে ভালো, যদি না জানা থাকে নোট করতে হবে। মহাভারতের প্রকৃত নাম কি? ভৃগু সংহিতা, জয় সংহিতা, সুশ্রুতা সংহিতা, শিব সংহিতা। এখানে তোমরা সঠিক উত্তর কি করবে প্রত্যেকে বলো। মহাভারতের প্রকৃত নাম হচ্ছে জয় সংহিতা। অপশন বি তোমরা যারা করেছো তোমাদের অ্যান্সার এখানে আমরা সঠিক নিচ্ছি। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা তোমাদের নোট করতে হবে, যারা পেরেছো ঠিক আছে। দেখবে একটা কোশ্চেন এখন ভুল করলে তোমরা পরে আরেকবার ভুল করবেই, যেটা এখন ঠিক হচ্ছে পরে ঠিক হবে, এই বিষয়টা মাথায় রাখবে। তো যেগুলো ভুল হবে অবশ্যই নোট করে নিতে হবে। নিম্নের কোন মন্দির পল্লব শাসক কর্তৃক নির্মিত হয়? পল্লব শাসকরা নির্মাণ করে। কোনারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির, উড়িষ্যায় আছে লিঙ্গরাজ মন্দির, কাঞ্চিপুরমের কৈলাসনাথ, দিলওয়ারা মন্দির। কোনারকের সূর্য মন্দির তো দেখলাম ওটা গঙ্গর রাজারা করে, আর এখানে পল্লব শাসকরা করেছে কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে, নিম্নের কোন ব্যক্তি দেশবন্ধু নামে পরিচিত? তো প্রথম লাইনে অ্যান্সার আছে দেশবন্ধু কাকে বলা হয়। আচ্ছা পুরোটা পড়তে হবে, পড়া যাক। ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে বিশেষ ভূমিকা পালন করেছেন মতিলাল নেহরুর সাথে স্বরাজ পার্টি গঠনে অংশগ্রহণ করেন। আরো ক্লিয়ার হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তাহলে এখানে আমরা অপশন বি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে, কোনো সন্দেহ আছে নেই। এই স্বরাজ পার্টি গঠন করে মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস। কত সালে বলতো স্বরাজ পার্টিটা আমরা এখানে জানবো। 1923 সালে তারা একটা দল গঠন করে, স্বরাজ পার্টি। এবং স্বরাজ পার্টি যারা করতো তাদেরকে বলা হয় প্রো চেঞ্জার, যারা করতো না নো চেঞ্জার। এটা মাথায় রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আমরা আসছি 1930 সালে লবণ উৎপাদনকে কেন্দ্র করে ব্রিটিশ একনায়কতন্ত্রের বিরুদ্ধে যে অহিংসা আন্দোলন গড়ে উঠেছিল তা হলো কি? সহজ প্রশ্ন, রেলের এসছে গ্রুপ ডিতে। এই ধরনের প্রশ্ন দেখবে ইতিহাস থেকে তুমি পরীক্ষায় কমন পাবে এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিভিন্ন আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ, অসহযোগ আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, খেদা সত্যাগ্রহ, ডান্ডি মার্চ। তো এখানে আমরা কোনটি করব? আন্দোলন এখানে কনফিউজ তুমি হবে, স্যার এটা ডান্ডি মার্চ ছিল, আবার এটা আন্দোলন আইন অমান্য আন্দোলন। তো আন্দোলনের নামটা কি? আন্দোলনের নামটা তো ডান্ডি মার্চ নয়, কনফিউশন এখানে হয়। উত্তর হবে আইন অমান্য আন্দোলন। তাহলে এখানে আন্দোলনটার নাম ছিল আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। গান্ধীজিরা যে যাত্রাটা শুরু করে গুজরাটের সবরমতী আশ্রম থেকে 12ই মার্চ 1930 সালে ডান্ডির উদ্দেশ্যে, সেটাকে বলা হয় ডান্ডি মার্চ। এবং প্রশ্ন আসে ডান্ডি মার্চ দ্বারা কোন আন্দোলনের সূচনা হয়? সেটা আইন অমান্য আন্দোলন। আন্দোলনটার নাম ছিল আইন অমান্য আন্দোলন। অর্থাৎ সেই সময় ভারতীয়রা লবণ তৈরি করতে পারতো না। তো দেখা গেল উদ্দেশ্য এটাই ছিল আইনটাকে ভঙ্গ করা। প্রথম কোন আইন? লবণটাকে বেছে নেওয়া হয়েছিল, কারণ লবণ হচ্ছে দৈনন্দিন আমাদের নিত্য প্রয়োজনীয় খুবই একটা দরকারি জিনিস, যেটাই নিষেধাজ্ঞা ছিল ভারতীয়রা লবণ তৈরি করতে পারবে না। তো সেখানে দেখা গেল গান্ধীজি তার অনুগামীরা
ডান্ডির উদ্দেশ্যে যাত্রা করলো। 12ই মার্চ শুরু হয়েছিল। 12ই মার্চ 1930 সালে এই ডান্ডি মার্চ শুরু হয় এবং তারা ফাইনালি ডান্ডিতে পৌঁছায় 5ই এপ্রিল পৌঁছায়। 5ই এপ্রিল বিকালে পৌঁছায়। 5th এপ্রিল। প্রায় 24 দিন এখানে লেগেছিল যেতে। 1930 সালে 5ই এপ্রিল তারা পৌঁছায় ডান্ডিতে এবং ডান্ডিতে গিয়ে পরের দিন সকালে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করলো এবং লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হলো। ঠিক আছে, তো আইন অমান্য আন্দোলন এখানে তোমাকে অ্যান্সার করতে হবে। লবণ উৎপাদনকে কেন্দ্র করে আইন অমান্য আন্দোলন সূচনা হলো। এই আইন অমান্য আন্দোলন দীর্ঘ 4 বছর হয়েছিল, 1930 থেকে 1934 সাল। দুটো ফেজ, প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমরা জানি 1930 থেকে 32, 32 থেকে 34। আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কত সালে? 1930 সালের 6 এপ্রিল এই আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলন শুরু হয় 1930 সালের 6 এপ্রিল। এই ডেটটাও মনে রাখতে হবে। লবণ আইন ভঙ্গের মাধ্যমে যেহেতু হয়েছিল, এটাকে অনেক সময় লবণ সত্যাগ্রহ বলা হয়। অনেক ইনফরমেশন এখানে আমি বললাম। কোশ্চেন নাম্বার 14, অস্পৃশ্যতা দূরীকরণের জন্য হরিজন সেবক সংঘ 1932 সালে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত হয় 1932 সালে এবং একটি পত্রিকাও প্রকাশিত হয়েছিল, হরিজন পত্রিকা। তো এখানে সঠিক উত্তর কি করবে? নরেন্দ্র দেব, জওহরলাল নেহরু, অরুণা আসফ আলী নাকি মহাত্মা গান্ধী? কোশ্চেন নাম্বার 14, সঠিক উত্তর এখানে তুমি কি করবে? খুবই সহজ প্রশ্ন, এগুলো খুব বেসিক কোশ্চেন, জানতেই হবে তোমাকে। হরিজন সেবক সংঘ গঠন করেন মহাত্মা গান্ধী এবং 1932 সালে তা একটা পত্রিকা প্রকাশিত করত, সেটার নাম হচ্ছে হরিজন পত্রিকা। সঠিক উত্তর অপশন ডি করতে হবে। কোশ্চেন নাম্বার 15, নিম্নের কোন আইনের অধীনে হরিজনদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা তাদের আসন সংরক্ষণের দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল? ক্রিপস মিশন প্রস্তাব, লখনৌ চুক্তি, গান্ধী আরোহণ চুক্তি, পুনা চুক্তি? তো একটা সময় দেখা যাচ্ছে যে এই যে আইন অমান্য আন্দোলন শুরু হওয়ার পরে আরোহণ খুব একটা পাত্তা দেয়, এটা সমাধানের জন্য আইন অমান্য আন্দোলন চলতে যখন থাকে, প্রথম গোলটেবিল বৈঠকের আহ্বান করা হলো 1930 সালে। দেখবে প্রথম গোলটেবিল বৈঠক শেষের দিকে লন্ডনে। সেখানে কিন্তু গান্ধীজি তথা জাতীয় কংগ্রেস যোগ দেয়নি। এবার তাহলে কংগ্রেস যদি মেন পার্টি না থাকে, কথা বলবে কার সঙ্গে? ভারতের মূল আন্দোলনে তখন কারা? জাতীয় কংগ্রেস। তো গান্ধীজিরা যোগ দেয়নি। আরওইন কি করলো? ফিরে এসে গান্ধীর সঙ্গে একটা চুক্তি করলো, সেটা আমরা জানি 1931 সালে 5ই মার্চ গান্ধী আরওইন চুক্তি। এবার অনেকে গান্ধীজিকে আশ্বস্ত করলো, না গেলে কিছু একটা হবে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আবার আহ্বান হলো। তো গান্ধীজি তথা জাতীয় কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিল 1931 সালে। কিন্তু আলটিমেট দেখা গেল সেই গোলটেবিল বৈঠকে গিয়ে সব আরো ভারতীয়রা যারা ছিল সবার নিজস্ব কথাবার্তা, নিজস্ব দল নিয়ে বেশি মাতামাতি করছিল, পাশাপাশি ফাইনালি কিছু হয়নি, তাই তো? 1931 সালে যে সেকেন্ড গোলটেবিল বৈঠকে আলটিমেট কিছু হয়নি, ও একরকম ব্যর্থই হয়, গান্ধীজি চলে আসে। এবার দেখা গেল যে ব্রিটিশরা 1932 সালে কি করলো? বিভিন্ন ওই যে মুসলিম বা অস্পৃশ্যতা তাদের জন্য যাদের নেতা ছিল, বিভিন্ন নির্বাচন মন্ডলীটাকে পৃথক করতে লাগলো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু। 1932 সালের 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে। তো এখানে গান্ধীজি কিন্তু ব্যথা পেল, আঘাত পেল, যে এইভাবে যদি মানুষ ভেদ হয়ে যায়, হিন্দু ধর্মের মধ্যেও দলিত সম্প্রদায় পিছিয়ে পড়া নিয়ে এক দল, আর একটা অন্য দল ব্রাহ্মণ বা উচ্চবর্ণ, এইভাবে যদি ভাঙতে শুরু করে, সাধারণ মানুষ আন্দোলন থেকে পিছিয়ে যাবে এবং ভারতের স্বাধীনতা আরো পিছিয়ে যাবে। এখানে দেখা গেল যে গান্ধীজি তখন জেলে ছিল, আমরণ অনুসরণ শুরু করলো, আমরণ অনশন। সেই সময় এই অস্পৃশ্যদের নেতা ছিল কে বলতো? অস্পৃশ্য এদের নেতা ছিল হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। তো দেখা গেল গান্ধীজি যখন
অনশন শুরু করলো 16ই আগস্ট 1932-এ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হলো, তারপরেই তিনি অনশন শুরু করলো। এবং সেই সময় দেখা গেল এই যে গান্ধীজির অবস্থা মানে একেবারে শোচনীয় হয়ে আসছে, মৃত্যু হয়ে যাবে এরকম একটা ব্যাপার। অনেকে মতিলাল নেহেরু তাদের উদ্যোগে দেখা গেল গান্ধীজির সঙ্গে একটা চুক্তি করতে বাধ্য হলো ডক্টর বি আর আম্বেদকর, এবং সেটাই ছিল পুনা চুক্তি। আমি এত কথা বললাম মানে সেই মূল জায়গা থেকে সরে এসে এই তাহলে পুনা চুক্তি কাদের মধ্যে হয়, এটা কবে হয়? 25শে সেপ্টেম্বর হয় 1932 সালে। কাদের সঙ্গে, কার সঙ্গে কার? এটা ছিল গান্ধীজি সঙ্গে। গান্ধীজি তখন জেলে ছিল, গান্ধীজি জেলে থাকা অবস্থায় চুক্তি হয় এবং পরের দিন 26শে সেপ্টেম্বর আমরা দেখব গান্ধীজি অনশন ভেঙে দেয়। তো এটা ছিল গান্ধীর সঙ্গে আমাদের ডক্টর বি আর আম্বেদকরের চুক্তি। এখানে এইটার দ্বারা নিম্নের কোন আইনের অধীনে হরিজনদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলীর ব্যবস্থা তাদের আসন সংরক্ষণের দ্বারা প্রতিস্থাপিত হয়? প্রথম করেছিল আলাদা নির্বাচন হবে, সেটা পরে আলাদা তাদের আসন সংরক্ষণের দ্বারা এটা প্রতিস্থাপিত হয়। তো এটা ছিল গান্ধীজির সঙ্গে আম্বেদকরের চুক্তি, পুনা চুক্তি, 1932 সালের 25শে সেপ্টেম্বর। পরবর্তী কোশ্চেন, 1925 সালে কেন্দ্রীয় আইনসভায় প্রথম নির্বাচিত সভাপতি কে ছিল? 1925 সালে কেন্দ্রীয় একটা আইনসভা গঠিত হয় এবং এখানে নির্বাচিত সভাপতি কে ছিল? কেন্দ্রীয় আইনসভায় প্রথম নির্বাচিত সভাপতি ভগৎ সিং, বিঠল ভাই প্যাটেল, মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে স্যার বিঠল ভাই প্যাটেল। এটা কিন্তু বল্লভ ভাই প্যাটেল নয়, অন্য একজন ব্যক্তি বিঠল ভাই প্যাটেল। পরবর্তী কোশ্চেন, বাংলায় অল বেঙ্গল সিভিল ডিসোবিডিয়েন্স কাউন্সিল কে গঠন করে? দেখো প্রশ্ন প্রথম সহজ ছিল, হতে হতে একটু হার্ড চলে আসছে। এবার কিন্তু তোমরা অনেকে এই যা একটু ধরা খেতে শুরু করছো সব। অল বেঙ্গল সিভিল ডিসওবিডিয়েন্স কাউন্সিল, দেখো সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট চলছিল সারা ভারত জুড়ে, আইন অমান্য আন্দোলন চলছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিবর্গ নেতৃত্ব দিচ্ছিল। উত্তর পশ্চিম সীমান্তে খান আব্দুল গাফার খান, দক্ষিণ ভারতে আরো অনেকেই ছিল। পাশাপাশি আমাদের বাংলায় দেখা যাচ্ছে অল বেঙ্গল সিভিল ডিসওবিডিয়েন্স একটা কাউন্সিল গঠিত হয় এবং সেখানে জি এম সেনগুপ্ত, যতীন্দ্রমোহন সেনগুপ্ত ছিল সেই কাউন্সিল গঠন তিনি করেছিলেন, জি এম সেনগুপ্ত। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা কিন্তু খুব ইজি কোশ্চেন এবং পরীক্ষায় খুবই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা গান্ধীজির আত্মজীবনেও বলা হয় অনেক সময়। তো এটা কে লিখেছে? ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং। এই প্রশ্নগুলো পরীক্ষায় এসছে, তোমরা নিশ্চয়ই পারবে এটা। উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে গান্ধীজিরই লেখা এটা। হিন্দ স্বরাজ কে লিখেছেন? মহাত্মা গান্ধী। ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সময় নৌজাহাজে তিনি হিন্দ স্বরাজ বলে একটা বই লিখেছেন। হিন্দ স্বরাজ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটাও গান্ধীজির লেখা এবং তার আত্মজীবনীমূলক একটা বই। অসুখী ভারত বাংলায় বললে কেমন একটা দেখায়, আনহ্যাপি ইন্ডিয়া, এটা ইংলিশে বললে খুব সুন্দর লাগে শুনতে, তাই তো? আনহ্যাপি ইন্ডিয়া নামে বইটা লিখেছে, এটা আমরা বাংলায় অসুখী ভারত বলতে পারি। আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? পরীক্ষায় এসেছে প্রশ্নটি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে। বিভিন্ন ঐতিহাসিক বই, পুস্তক, স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী বেশ কিছু সংবাদপত্র, সেগুলো আমাদের পড়তে হবে। আমি সংবাদপত্র নিয়ে অলরেডি একটা ক্লাস করেছিলাম, এটা দেখতে হবে। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে লালা লাজপত রায়। লালা লাজপত রায় লিখেছেন, বইটার নাম আনহ্যাপি ইন্ডিয়া। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে সঠিকটা তোমাকে খুঁজে বার করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর নীলদর্পণ, দাদাভাই নওরোজি ইন্ডিয়ান আনরেস্ট, দীনবন্ধু মিত্র গোরা, রমেশচন্দ্র দত্ত ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। কোনটা সঠিকভাবে মিলছে? প্রথম অপশনটাই ভুল। নীলদর্পণ কে? দীনবন্ধু মিত্র লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন গোরা উপন্যাস। দাদাভাই নওরোজি ইন্ডিয়ান আনরেস্ট, এটা কি সঠিক আছে? রমেশচন্দ্র দত্ত ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। এই দুটোর মধ্যে তোমাদের মাথায় এবার একটা ঘুরবে যে কোনটা হবে, বি না ডি? কি হবে? এবার তুক্কা লাগাও, কার তুক্কা খাটা একটু দেখা যাক।
অর্থাৎ এরকম 50-50 অ্যান্সার অনেক সময় দিতে আমরা বলি, কারণ হওয়ার চান্সটা বেশি। যদি 4টের মধ্যে 4টে অপশনই তোমার অজানা হয়, তখন তো ভুল হওয়ার চান্সটা বেশি। এখানে 50-50 চান্স। তো এখানে ইন্ডিয়ান আনরেস্ট বইটির লেখক হচ্ছে ভ্যালেন্টাইন চিরল। ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন চিরল, ঐতিহাসিক ভ্যালেন্টাইন চিরল রচিত ইন্ডিয়ান আনরেস্ট। তাহলে এটাও আমাদের অ্যান্সার ভুল আছে। তাহলে সঠিক হচ্ছে রমেশচন্দ্র দত্ত রচিত ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা কিন্তু সঠিক আছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো খেয়াল রাখো, অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তী আমাদের এখানে যে ব্যাচগুলো আছে, এছাড়াও কিন্তু প্রচুর ব্যাচ আমরা করাচ্ছি। TWS একাডেমি অ্যাপ ভিজিট করো, সেখানে তোমরা আমাদের আরো অনেক আপার প্রাইমারি ব্যাচ, এসএসসি গ্রুপ সি নতুন ব্যাচ, এসএসসি জিডি এমটিএস, WKB ফাউন্ডেশন প্র্যাকটিস সব রকম ব্যাচ করানো হচ্ছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21, সংবাদ সংবাদ সম্পাদক এবং সংবাদপত্রের জোরগুলির মধ্যে কোনটি অমিল আছে? অমিল মানে কি মিলছে না বা ভুল আছে, কোনটা অমিল সেটাকে তোমাকে বেছে নিতে হবে। অপশন এ তে আছে নবজীবন মহাত্মা গান্ধী, মহারাট্টা বাল গঙ্গাধর তিলক, বেঙ্গলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ভয়েস অফ ইন্ডিয়া গোপাল কৃষ্ণ গোখলে। তো এটা তোমাকে খুঁজে বার করতে হবে কোন জোটটি ভুল আছে বা মিলছে না। মহাত্মা গান্ধী সম্পাদিত যে পত্রিকাগুলো আছে, আমরা ইয়ং ইন্ডিয়া জানি, নবজীবন জানি, আর হরিজন, তাহলে এটা স্যার সঠিক আছে। বাল গঙ্গাধর তিলক সম্পাদিত দুটো পত্রিকা, কেশরী এবং মারাঠা বলি, মারাঠা বা মহারাট্টা একই কথা, মহারাট্টা বা মারাঠা তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম পাবে। তো এটাই কিন্তু বাল গঙ্গাধর তিলক সম্পাদিত পত্রিকা, এটা সঠিক আছে। বেঙ্গলি পত্রিকা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এবং ভয়েস অফ ইন্ডিয়া এটা গোপাল কৃষ্ণ গোখলে নয়। ভয়েস অফ ইন্ডিয়াটা হচ্ছে তোমরা অনেকেই জানো দাদা ভাই নৌরোজি। দাদা ভাই নৌরোজি যাকে বলা হয় ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান, দাদা ভাই নৌরোজি সম্পাদিত পত্রিকা ভয়েস অফ ইন্ডিয়া। তাহলে এই জোটটি মিলছে না, অমিল আছে। তাহলে আমাদের অপশন ডি এখানে নিতে হবে সঠিক উত্তর। ক্লিয়ার? প্রত্যেকে প্রশ্ন ভালো করে পড়তে হবে। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, বেশ কিছু বইয়ের নাম এখানে আছে, তোমরা নোট করবে, যেগুলো জানবে না অবশ্যই নোট করে নেবে। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? কে এ নীলকান্ত শাস্ত্রী, আর সি মজুমদার, ভিনসেন্ট স্মিথ, নাকি আর জি ভান্ডারকর? কোশ্চেনটা কি বোঝা গেছে? আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক ভিনসেন্ট স্মিথ, যিনি ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন, ভিনসেন্ট স্মিথ। পরবর্তী কোশ্চেন, নিম্নের কে মারাঠি সংবাদপত্র কেশরী প্রতিষ্ঠা করে? মারাঠি সংবাদপত্র মানে মারাঠি ভাষায়, এটা মারাঠি ভাষায়, দেখো নামটা এটা মারাঠি সংবাদপত্র কেশরী, এটা বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলককে লোকমান্য তিলক বলা হয়, তিলক। এটা ছিল কেশরীর ছিল মারাঠি ভাষায়। আর যে মারাঠা বা মহারাট্টা যেটা আমরা বললাম, মারাঠা বা মহারাট্টা এই পত্রিকাটা কোন ভাষায় ছিল জানো? এটা ছিল ইংরেজি ভাষায় প্রকাশিত পত্রিকা, এটা ছিল ইংরেজি ভাষার পত্রিকা, ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। এই কেশরী এবং মারাঠা এই দুটোই কিন্তু 1881 সালে পাবলিশ হতো, 1881 থেকে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা আসছি, কোশ্চেন নাম্বার 24, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর কি হবে স্যার? সমাচার দর্পণ। কত সালে প্রকাশ হয়? 1818 সালে। 1818 সালে সম্পাদক কে ছিল? জে সি মার্শম্যান। জেসি মার্শম্যান সম্পাদিত আর একটা পত্রিকা ছিল দিগদর্শন, যেটা ছিল মান্থলি পাবলিশড বেঙ্গলি নিউজ পেপার। সমাচার দর্পণ ছিল সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, এটা ছিল মাসিক, এটাও মার্শম্যান, এটাও 1818, এটা বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা। সংবাদ প্রভাকর ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি হবে? প্রথম
দৈনিক পত্রিকা অর্থাৎ ডেইলি নিউজ পেপার ছিল হচ্ছে সংবাদ প্রভাকর। এটা প্রকাশিত হয়েছিল 1839 সালে এবং এর সম্পাদক ছিল কে? সংবাদ প্রভাকরের সম্পাদক ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিদ্যাসাগর নয়, গুপ্ত। 1839 সালে এটা প্রথম প্রকাশিত হয় এবং বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। এইগুলো একটু খেয়াল রাখতে হবে। লাস্ট কোশ্চেন 25, এটা আজকের সেটের লাস্ট কোশ্চেন। এই 25টা কোশ্চেনে কে কত পাচ্ছ তোমাদের কিন্তু একটু কমেন্টে জানাতে হবে। নিম্নের কোন বইটি রাজেন্দ্র প্রসাদ রচনা করেন? ইন্ডিয়া ডিভাইডেড, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। সঠিক উত্তর হবে স্যার ইন্ডিয়া ডিভাইডেড। বইটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি রচনা করেন। এই বাদ বাকি 3টে বই কে রচনা করে? একজন ব্যক্তি। এবার তোমরা বলো, একজন ব্যক্তি এই 3টে বই রচনা করে, উত্তর কি হবে স্যার? ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহরু। চলো উত্তর তাহলে এটা হবে জওহরলাল নেহেরু। এগুলো একটু নোট করতে হবে তোমার, পরীক্ষা আসা প্রশ্ন চলে আসতে পারে। এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। কোশ্চেন নাম্বার 26। তাহলে আউট অফ 25 তোমরা অ্যান্সার করবে। স্যার আজকে ইতিহাসে আমি এত পেয়েছি, অনেস্টলি বলতে হবে। দেখো চ্যালেঞ্জটা তোমার সাথে তোমার, আমার সাথে তোমার নয়। আমরা জাস্ট ধরিয়ে দেবো এই 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 জায়গাগুলো তুমি পড়ো, সেগুলো তুমি কভার করো, দেখো তুমি সাফল্য পাবেই পাবে। তো আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম। প্রত্যেকে যারা কানেক্ট আছো ফ্রি ক্লাস পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি, যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করবে। তো আজকে সেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। এখানে আজকে সেশন এন্ড হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।